ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আইএসএল এর সবথেকে খারাপ ম্যানেজমেন্টের মধ্যে একটা এবং একমাত্র ম্যানেজমেন্টও বলা যায়। মোহামেডানও এই লিস্টে রয়েছে, তবে ইস্ট বেঙ্গল তার উপরে একেবারে টপে দাঁড়িয়ে রয়েছে। এবং অন্যদিকে কিন্তু মোহনবাগান তাদের একটা প্রাইম টার্গেট, যেটা গত সিজনের হাইয়েস্ট আই লিগের গোল স্কোরার, তাকে তাদের দলের সাথে প্র্যাকটিস করানোর পরে সাইনিং হয়নি, সে কিন্তু এই মরশুমেরও টপ স্কোরার। অন্যদিকে মোহনবাগান কিন্তু আরো এক ইয়ং ডিফেন্ডার, আইএসএল এর সব থেকে তরুণ ডিফেন্ডারকে টার্গেট করেছে। অন্যদিকে দাঁড়িয়ে সেলিসের খেলা পুরোটা নিয়েই আমরা এই ভিডিওতে ডিসকাস করব, তবে তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। প্রথম যে বিষয়টা আসবো, আমরা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে আইএসএল এর সব থেকে রোস্ট ম্যানেজমেন্ট লাস্ট ভিডিওতে বলেছিলাম, এবং সেখানে দাঁড়িয়ে কিছু মানুষের হয়তো জিনিসটা একটু খারাপই লেগেছিল, যে অবশ্যই প্রিয় টিমের সম্পর্কে কোনো কথা বললে সেটা সবারই খারাপ লাগে, বাট ভাই এটা সত্যিই খারাপ। লাস্ট ম্যাচে ব্যাক সিস্টেমে খেলানো হয়েছিল নন্দকুমার, কোথাও গিয়ে নন্দা যতক্ষণ অ্যাটাকে আসছিল ততক্ষণ কিন্তু ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো চান্স ক্রিয়েট করেছে। এবার নন্দা যখন অ্যাটাকে আসছিল তখন গিয়ে সেই ব্যাক সিস্টেমটা বা ডিফেন্সটা অনেক বেশি আলগা হয়ে যাচ্ছিল, যেখান থেকে নন্দার দিক থেকে বারবার অ্যাটাক ক্রিয়েট হয়েছে। বাট নন্দা কিন্তু অ্যাটাকে, ইস্ট বেঙ্গলের হয়ে অ্যাটাকে ভালো কন্ট্রিবিউট করেছে, বেশ ভালো ভালো কিছু বল রেখেছে, তবে দিমি ফিনিশ করতে পারিনি, এটা তার দোষ, পুরোপুরি তার ফল্ট। বাট হীরা মন্ডলকে কেন ইউজ করা যায়নি? দেখো, মিডিয়া রিপোর্ট অনুযায়ী হীরা মন্ডলকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট রেজিস্টারি করাতে পারেনি, যার কারণে হীরা মন্ডল কোচের হাতে অপশন থাকতেও কোচ খেলাতে পারেনি। এটা তোমরা কত বড় একটা সেটব্যাক বলবে একটা টিমের জন্য, যেখানে মোহামেডান মাইনে দিতে পারছে না, টিমের প্লেয়াররা রীতিমতো প্র্যাকটিসে আসছে না, ইনভেস্টার কর্তাদের সঙ্গে ইস্যু হচ্ছে, সেটা অন্য বিষয়। বাট টিমের হাতে যখন প্লেয়ার এসছে, গোটা টিমটা তো হসপিটাল হয়ে গেছে, যে প্লেয়ারগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই প্লেয়ারগুলোকেও কোচের হাতে তুলে দিতে পারছে না। এটা কতটা জঘন্য একটা বিষয়। অ্যাজ আ বেঙ্গল ওয়ার্কিং কমিটি এটা নিয়ে কতটা কি ভাবছে, বা তারা এই জিনিসটা নিয়ে সুর চড়িয়ে আদেও স্বীকার করবে কিনা, সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। অন্যদিকে নাওরেম মহেশ সিং এবং সেলিসের কিন্তু চোটটা গুরুতর নয়, আগামী কেরালা ব্লাস্টার্স ম্যাচে আমরা তাদের খেলতে দেখব। এবং অবশ্যই সেলিসকে নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিলেন, আইএসএল এর মঞ্চে আমরা অনেক রকম ফুটবলার দেখেছি, ক্রিয়েটিভ ফুটবলার, স্কিলফুল ফুটবলার, এইরকম নানা রকম ফুটবলারদের ডেফিনেশন হয়। বাট সেলিস, রিচার্ড সেলিস একমাত্র ফুটবলার আমার গোটা আইএসএল এর সিজনে লাগলো, মানে এত বছর ধরে আইএসএল খেলছে, তার মধ্যে তার ফুটবল দর্শনটা কিন্তু খুব সোজা, বল রিসিভ করো, পাস করো, এটাই কিন্তু তার, মানে প্রচন্ড পরিমাণে পরিষ্কার ফুটবলটা খেলতে ভালোবাসে। যে বল হোল্ড করে আমি একটা ট্রিকি পাস দেব, সেই বিষয়গুলো তার মধ্যে যতটা আছে, সেই ট্রিকি পাসগুলোতে কতটা প্লেয়াররা রিচ করতে পারবে সেটাই একটা বিষয়। যে আমি একটা পাস বাড়াবো, সেটাতে আমার পার্টনার যে আছে, আমি যাকে পাসটা বাড়াবো, ট্রিকি পাস, ডিফেন্স ছেড়া পাস, বাট আমার প্লেয়ার যদি রিচ আউট না করতে পারে তাহলে সেই পাসটা কোনো কাজেই আসবে না। বাট এই সেলিস এমন কিছু বল রাখে যেগুলো তো ট্রিকি, অবশ্যই তার প্লেয়াররা একদিনের বা দুদিনের একটা প্র্যাকটিস সেশনের পর সে যে পাসগুলো দিচ্ছিল সেটা তার পজিটিভ জোনে না, প্লেয়াররা যে জোনে আছে সেই জোনে, এবং খুব তাড়াতাড়ি বল রিসিভ করো, ছেড়ে দাও, প্রচন্ড পরিমাণে পরিষ্কার একটা ফুটবলার, যেটা আমি দেখলাম যে অনেক অনেক ভালো ফুটবলার, সেলিসের থেকে অনেক ভালো ফুটবলার হয় এবং তারা খেলে গেছে, বাট সেলিস হলো পরিষ্কার ফুটবলার, এটাই বলার, এর বেশি কিছু না। আগামী ম্যাচে দেখা যাক, ধীরে ধীরে অনেকগুলো ম্যাচ বাকি, এবং 8 ম্যাচ বাকি থাকলেই মূলত কিন্তু অস্কার ব্রুজন যেভাবে বারবার ডিফেন্সে এরর হচ্ছে, তাতে কিন্তু তিনি মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে আর সেই আত্মবিশ্বাসী হতে পারছেন না। তিনি বলেছিলেন যে 3টে ম্যাচ কন্টিনিউয়াস জিততে হবে, বাট বেঙ্গল টিম যেভাবে গোল হজম করেছে, তাতে করে কোথাও গিয়ে সম্ভব এই মুহূর্তে সম্ভব হলে অতীব টাফ সুপার 6 এর কম্পিটিশন ইস্ট বেঙ্গলের জন্য।
বাট গত মরশুমে বেঙ্গল ছাড়া মোহনবাগানে একজন প্লেয়ার এসেছিল হাইয়েস্ট গোল স্কোরার আই লিগে, সেই লাল বিয়াকনিয়া, যে কিন্তু মোহনবাগানের হয়ে মেডিকেল দিয়েছিল, প্র্যাকটিসে নেমেছিল এবং মোটামুটি ভাবে আমরা সবাই ধরে নিয়েছিলাম সাইনিং হয়ে গেছে। বাট এই প্লেয়ারটা শেষ পর্যন্ত ফিরে যায়। এই প্লেয়ারটা আইজল এফসিতে এই মরশুমেও পারফরমেন্স করছে। গত মরশুমে আই লিগে এক মরশুমে 15টা গোল করে ইন্ডিয়ান হাইয়েস্ট গোল স্কোরার হয়েছিল। এই মরশুমে 7 ম্যাচে 4টে গোল করে হাইয়েস্ট স্কোরারের জায়গায় রয়েছে। তো এই প্লেয়ারটার ডিল শেষ হচ্ছে 2025-এর 30শে এপ্রিল এবং সম্ভাবনা এটা রয়েছে যে এর পরবর্তীতে মোহনবাগান হয়তো এই প্লেয়ারটার পেছনে আবারও যাবে, বা সেই সময় যখন মেডিকেল হয়েছিল বা পুরো যে ক্লিয়ারেন্স হয়েছিল মোহনবাগান টিমের সঙ্গে তার, সেখানে হয়তো এরকম কিছু টার্মস এসেছিল যে পুরো সিজনটা তুমি কমপ্লিট করে আবার আসো, তারপরে আমরা তোমাকে সাইন করাবো। বা লাল বিয়াকনিয়ার তরফ থেকেও কিন্তু এরকম একটা হতে পারে যে তিনি মোহনবাগান প্র্যাকটিস অ্যাটেন্ড করেছিলেন, মেডিকেল, মানে এত দূর অবধি চলে গেছিল। তো মোহনবাগান মেবি এই প্লেয়ারের দিকে আবারও যাবে এই সিজনের শেষে। অন্যদিকে দাঁড়িয়ে পাঞ্জাব এফসির ফুটবলার ডিফেন্ডার, তাকে কিন্তু ইয়ংগেস্ট পরমবীর সিং, তাকে কিন্তু মোহনবাগান একরকম অ্যাপ্রোচ করছে, দুই পার্টিজের মধ্যে কথাবার্তা বলেছে। বাট এই মুহূর্তে যে ফাইনালাইজ হয়ে গেছে এটা না, এখনো অনেক প্রসিডিওর বাকি আছে, সেগুলো হয়তো আস্তে আস্তে কমপ্লিট হবে। এবং অন্যদিকে দাঁড়িয়ে যেটা বিষয় যে মোহনবাগানের একটা ডিফেন্ডার কিন্তু এই মুহূর্তে দরকার, দেশীয় ডিফেন্ডার। কারণ টম ওয়াল্ডার্ট বা আলবার্টো রড্রিগেজ যদি একসাথে খেলে তাহলে কিন্তু সেই আপফ্রন্টে বিদেশি বাড়াতে পারছে না কোচ হোসে মলিনা। তাই অবশ্যই একজন ডিফেন্ডার দরকার এবং সেখানে কিন্তু মোহনবাগান এই তরুণ ডিফেন্ডারগুলোর দিকেই যাচ্ছে। দেখা যাক আগামী দিনের ডিলগুলো কোন দিকে যায় বা কি হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে এবং অবশ্যই তোমাদের মন্তব্যটা কমেন্ট বক্সে কমেন্ট করে